পরিবর্তন বা চেঞ্জ করতে হচ্ছে। আগে যেভাবে ট্রেনিংটা হতো এখন ওইভাবে হচ্ছে না, যার ফলে কোভিডের ভিতরে আমাদের একটা বিশাল এক্সপিরিয়েন্স ছিল। সারা বাংলাদেশ যখন শাটডাউনের আওতায় ছিল, তখন আমরা ডিজিটাল ট্রেনিং সেন্টারগুলোতে, টিবেটিং ইনস্টিটিউটগুলোতে অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেছি। যাই হোক, এই প্রশিক্ষণ বিশেষ করে আজকে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, যেটা আগামীকাল পালিত হবে, বিশ্বের অর্থনৈতিক ড্রাইভিং ফোর্স হিসেবে বাংলাদেশে আমরা বলতে পারি একমাত্র যুবকরাই সেই ভূমিকা পালন করবে। এই জন্য এই যুবকদের যদি আমরা স্কিলস ডেভেলপমেন্টের বিষয়টা সুনিশ্চিত করতে পারি, তাহলে আমাদের উন্নয়ন সুনিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। যেটা টিচিং ডিবেটিং ইনস্টিটিউশনের জন্য টিচারদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে যে স্কিলস আছে এটা সাফিসিয়েন্ট নয়। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মডার্ন ডাটার উপরে ভিত্তি করে কিন্তু প্রবলেম সলভ করে। তার মানে দক্ষতা উন্নয়নের আগে আমাকে এটা একেবারে প্রাইমারি উপাদান হিসেবে বিবেচনা করতে হবে যে যারা প্রশিক্ষণ দেবেন তাদেরকে আমরা স্কিল আপগ্রেডেশন। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি একটু যেতে চাই, মানে ব্যবহার করা যায়, এটা আপনি হয়তো বলতে পারেন। আমরা অ্যাজ এ হোল সেলফ লার্নিং এর জন্য এটা একটা বিশেষ টুল। এছাড়া ধরেন এখন আমরা ভার্চুয়াল পেশেন্ট, ভার্চুয়াল সিনারিও এর মাধ্যমে আমরা করতে পারি, এবং একজন নার্স বলেন, একজন কেয়ার গিভার বলেন, এর মাধ্যমে তার যে মানে অটো স্কিল মেজারমেন্ট, অর্থাৎ তার কি স্কিল আছে সেটা সাকসেসের একটা প্রেডিক্টিভ মেজারমেন্ট সে করতে পারে, এবং ভার্চুয়াল টিউটর সে নিতে পারে। এই সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু মানে এআইকে মানে মানে ইয়েতে আমাদের ডে টু ডে লাইফে যে কাজকর্ম আমরা করছি সেই জায়গাগুলিতে আমরা আনতে পারি। আমি শুনে খুব খুশি হচ্ছি যে এইসব মানে এআই এর দক্ষতা এর জন্য স্টেপ এসে যাচ্ছে। আমি বলবো এটা খুবই পজিটিভ দিক। আসলে আমাদের কেয়ার গিভার নিয়ে অনেক কথা হলো, আমাদের কেয়ার গিভার ইনস্টিটিউট আছে, তো স্টিল দেন আমরা এখনও জাপানিজ শেখাচ্ছি না, বাট ইংলিশ, স্পোকেন ইংলিশটা শেখানোর আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করতেছে। এদিক থেকে আমরা অনেক পিছিয়ে আমরা ঠিক মতো শুরুই করতে পারি না। তো এখানে আমরা দেখলাম যে আলোচনা কেয়ার গিভার নিয়ে হচ্ছে। শুধু কেয়ার গিভার নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন সব যন্ত্রপাতি মানুষের পরিবর্তে, যেখানে 100 মানুষ যে কাজ করতো, এখন একটা রোবট বা এই জাতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 100 মানুষকে রিপ্লেস করে তার চেয়ে বেশি প্রোডাক্টিভ তারা চলে এসেছে সারা পৃথিবী। কাজে আমাদেরকে সেই মতো করে সেই ইনস্টিটিউট, যে রেডিমেড গার্মেন্ট সেল হচ্ছে সব সেক্টরে, সমস্ত সেক্টরই হচ্ছে। তো আমরা এই দিক থেকে পিছিয়ে আছি। ইউসেফ বাংলাদেশ আমরা প্রথম থেকেই আমাদের বাংলাদেশের জন্য উপযোগী মানুষ তৈরি করা, হিউম্যান রিসোর্স তৈরি করা, এটা মানে আমাদের প্রতিনিয়ত এটা আমাদের সঙ্গেই আছে, কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমরা রেকগনাইজ করি কম, এবং এইটার জন্য প্রস্তুতিও আমাদের কম। এটা অর্গানাইজেশনে বলেন, ইন্ডিভিজুয়াল লিডারশিপে বলেন, আমরা যদিও চেঞ্জ আমাদের সহজ আছে, কিন্তু চেঞ্জটাকে আমরা পছন্দ করি না, চেঞ্জটাকে কোপ করতে চাই না। তো কিন্তু ফর্চুনেটলি আমরা যে কাজটা করে আসতেছি ইউসেফে, সেই কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ ছিল, এবং এখনো চ্যালেঞ্জিং আছে। কারণ হলো যে পিছিয়ে পড়া লোকদের সঙ্গে কাজ করা খুব ডিফিকাল্ট আছে বলতে আমি মনে করি সেটা ভুল। তবে এআই তো করছি আমরা সবকিছু, কিন্তু এআই বলে যে আমার চেহারা আরেকজনের বডিতে নিয়ে আমাকে যা খুশি তাই বলাচ্ছে, করাচ্ছে, এটার বিরুদ্ধে সরকারের তো কিছু করণীয় আছে। I think something should be done about that, because that is morally not correct, absolutely not correct. এটার বিরুদ্ধে কি করা যায় সেটা আমাদের চিন্তা করা দরকার, বিশেষ করে সরকারের তো এদিকে নজর দেওয়া দরকার। আর কিসেতে বলতে বলছিলেন? শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি ভাবে আমি কোনোদিনই জড়িত ছিলাম, তবে ইউসেফের এই শিক্ষা, কারিগরি শিক্ষাও তো একটা শিক্ষা। সেখানে আমি বলবো আমার সবসময় এই ছিল যে
এই জনবহুল দেশে স্কিল ডেভেলপমেন্ট, মানুষকে আত্মসম্মানের সাথে নিজের সংসার দায়িত্ব, তো এটা কিন্তু সরকারের যে মানে কারিগরি শিক্ষার প্রতি যে বিনিয়োগ, সেটার ফলেই কিন্তু এই এনরোলমেন্টটা হয়েছে। আর আমরা যদি আমাদের যে টার্গেট আছে 2030-এ 30% এনরোলমেন্ট নিয়ে যাওয়া এবং 2040 সালে 50% এনরোলমেন্টে, সেটার জন্যই আমরা কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন যে যেখানে আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, আপনারা জানেন যে 2016 সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি আলাদাভাবে বিভাগ হয় 2016 সালে, এবং এর আগে আমাদের শুধুমাত্র 64টি জেলায় আমাদের 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল। এবং সেই সময় আমাদের 100টি উপজেলায় আরও 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হয় আমাদের এনরোলমেন্ট এবং কারিগরি শিক্ষার গুরুত্ব সাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে আমরা প্রতিটি উপজেলাকে টার্গেট করে আমরা 329টি, বাকি যে 329টি উপজেলা আছে, যে তারা একটা পায়োনিয়ার, মানে আমাদের মানে গভর্নমেন্টের পাশাপাশি ইউসেফ অনেক বড় কাজ করছে, যেটাতে তারা ইন্ডাস্ট্রি পার্টনারশিপটা তারা অনেক বেশি ডেভেলপ করেছে। তো সেখানে আমি দেখলাম যে স্টুডেন্টদের মধ্যে যে সে হয়তো ট্রেনিং দেওয়া হচ্ছে যে ওকে আমি ট্রেনিং নিচ্ছি, বাট আমার যে এই ট্রেনিংটা নিয়ে আমাকে আরও স্কিল বাড়াতে হবে, আমাকে লেভেল বাড়াতে হবে, সেই জায়গাগুলোতে তাদের গ্যাপ আছে। এবং তাদের যে আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু তাদেরকে মেন্টরিংয়ের জায়গাটায় আমরা কিন্তু পৌঁছাতে পারছি না। তো সেই জায়গাটায় যেটা আমাদের আলোচনায় এসেছে যে আমরা মানে আমরা হয়তো ডিজিটাল ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করছি, বাট আমাদের যে মানবিকতার জায়গাগুলো আমাদের স্টুডেন্টদের মধ্যে, সেই জায়গাটাগুলো থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। এবং এইটা আমি যখন মাঠ প্রশাসনে কাজ করেছি, আমরা জানি বিআইএইচের প্রিন্সিপাল, আমাদের সরকারি কর্মকর্তা এবং সম্মানিত কর্মকর্তা কিন্তু, এবং সবচেয়ে বেশি আমাদের দীপ্তি চৌধুরী, উনি খুবই কি বলবো যে বুদ্ধিদীপ্ত উপস্থাপিকা, এই জন্য তাকে ধন্যবাদ যে সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে। আমি একটা কথা বলি যে শুরু করি, আমরা একটা বই পড়েছি, এটা হচ্ছে নূর বাল হারারির একটা বই, যেটা স্যার একটু উল্লেখ করেছেন একটা বিষয়, যে বলছেন চেঞ্জ ইন দ্য অনলি কনস্ট্যান্ট। এখানে উনি 21 লেসনস ফর 20%, অর্থাৎ এখানে 21টা লেসন, একটা লেসন হচ্ছে যে হোয়াট ইজ এডুকেশন। এডুকেশনে আমরা যেটা বলি, এই সংজ্ঞাটা এখন সংজ্ঞাটা হচ্ছে যে পরিবর্তন হচ্ছে কি, সবসময় যখন পরিবর্তনের সঙ্গে আমরা থাকবো সেটি হচ্ছে নাথিং এলস। তো সবসময় উনি একটা কথা পছন্দ করেন, যে তরুণদের পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন হবে বিশাল পরিবর্তনের স্বপ্ন। যদি স্বপ্নই না দেখেন, পরিবর্তন কিভাবে হবে? এখন ধরেন আমাদের সরকারি পর্যায়ে আমরা স্বপ্ন দেখার অভ্যাস করব, তাহলে পরিবর্তন কেমন হবে? এই একটা বিষয় স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারে, যেটা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বললেন, আমাদেরকে স্ট্যান্ডার্ড হিসাবে যেন অন্যরা দেখতে পারে, কোয়ালিটি মেনটেন করতে পারে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যুক্ত হয়েছিলেন, সম্মানিত অতিথি আপনাদেরকে। এবং যুব দিবস উদযাপন করছে, তবে এই দিবসটি যেন আমাদের প্রতিটি দিনের কাজ করার প্রেরণা হিসেবে কাজ করে, সেই প্রত্যাশা রাখছি। স্কেডিউলে লেখা এবার ফটো সেশন আমি জানি না কিভাবে করা হবে, বাট আমাদের জার্নালিস্ট যারা রয়েছেন, যদি কারো ফটো দরকার হয় আপনারা এখন নিয়ে যেতে পারেন এবং তারপরে আমরা শেষ করতে পারি।